গল্পের নাম ফেরিটেল, লেখা আরিশানুর, ১৪ পর্ব, সংখ্যা ৩৮। আকাশে অর্ধবৃত্ত একটা চাঁদ উঠেছে। শান্তিময় হিমেল হাওয়া এলোমেলো করে দিচ্ছে মীরার মাজারটাকে। ইমানে যাওয়ার পানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সে। আরও আধা ঘন্টা আগেই এ রাস্তা দিয়ে সে হেঁটে হেঁটে চলে গেছে। তবুও সেদিকে তাকিয়ে মীরা যেন ধ্যানে বসেছে। চোখের পলক ফেলার সময় বাদে সে বাকি সময়টুকু জুড়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। উন্মাদ উতাল বাতাসে তছনছ হচ্ছে গাছের পাতা। প্রবল স্রোতে বাতাস দৌড়ে আসায় গাছের পাতাগুলো এমনভাবে ঝরছে যেন রেইনফল না লিপফল হচ্ছে। অন্যরকম একটা অনুভূতি অনুভব করছে সে। শুষ্ক পাতার দলগুলো হাওয়ায় হাওয়ায় উড়ে যাচ্ছে উদ্দেশ্যহীনভাবে। একসময় তার মনে হলো, পাতার মতো আমরা মানুষও যদি মন চাইলে সবটা ছিন্ন করে উড়ে হারিয়ে যেতে পারতাম। তখনই মেদিনীর বুক ভার করে এক ঝাঁক বৃষ্টি নেমে এলো। প্রথমে ঝিরিঝিরি, এরপর ক্রমশ বাড়তে লাগলো। মীরা আকাশের দিকে তাকালো। যদিও অন্ধকারে কিছু দেখতে পেল না, কিন্তু চোখ খুলে রাখা যাচ্ছে না। মোটা মোটা বৃষ্টির ঝাঁটা সোজাসাপটা চোখে এসে লাগছে। সে চোখ নামিয়ে নিয়ে খানিকক্ষণ বৃষ্টিতে ভিজল। খুব আরাম লাগছে ভিজতে। মনে হচ্ছে বৃষ্টির সঙ্গে সঙ্গে সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। যতক্ষণ বৃষ্টি পড়ল সে ঠায় বাসার সামনের রোডে দাঁড়িয়ে থাকলো। মাঝে দুজন পথিক তাকে পাশ কাটিয়ে গিয়েছে। দুজনেই তাকে দেখে মুচকি হেসেছে। একজন প্রশ্ন করে বসে, তোমার কি অনেক দুঃখ ডিয়ার? কেমন উদাসীন লাগছে। প্লিজ একটু হাসো, ডোন্ট ক্রাই ডিয়ার। মেয়েরা তখন খেয়াল হলো সে কাঁদছিল। চোখ দিয়ে টপাটপ জল গড়াচ্ছিল তার। অথচ ভদ্রমহিলা না বললে সে টেরও পেত না। কি আশ্চর্য, নিজের দু চোখ কাঁদলো তাও মন টের পেল না। সে জানেও না কেন, কি জন্য কাঁদল সে। ভদ্রমহিলার প্রশ্নের উত্তরে সে কিছু বলতে পারেনি। সামান্য হেসেছে কেবল। প্যান্ট শার্ট আর ছোট চুলেরই সেই মাঝবয়সী মহিলা তাকে হাসতে দেখে দারুণ সুন্দর করে বলে, তোমার হাসি যা মিষ্টি। উনি মীরার ভেজা গালে হাত বুলিয়ে দিয়ে চলে যান। অনাকাঙ্ক্ষিত একজনের চিনি কেমন মনটা ভিজে ওঠে মীরার। সে সঙ্গে সঙ্গে বাসার দিকে ছুট লাগায়। বাসার দরজা বন্ধ ছিল, ভিতরে থেকে লক করা। মীরা বেল বাজালে হাসনাইনা দরজা খুলে দিয়ে মীরাকে কাক ভেজা অবস্থায় দেখে হতভম্ব হয়ে যান। উনি বলে ওঠে, তুমি বৃষ্টির মধ্যে বাইরে ছিলে? জি আন্টি। আমি ভেবেছি তুমি দোতলায় আছো। এই ঝড় বৃষ্টির মধ্যে বাইরে কেন? বৃষ্টিতে কেন ভিজলে? সেদিন না জ্বর থেকে সারলে, এখন যদি ঠান্ডা লেগে যায় আবারও। মীরা মাথা নিচু করে ফেলে। আসলেই তো, সে তো অসুস্থতার কথা বলেই গিয়েছিল। আন্টি রাগী গলায় বলে ওঠে, তোমাদের জেনারেশন ছেলেমেয়েদের কোনো ঠিক ঠিকানা নাই। যা মন চায় তাই করবে। সেটা ভালো না খারাপ ভাবার প্রয়োজন বোধ করো না। সরি আন্টি। বাইরে দাঁড়িয়ে আছো কেন? ভিতরে আসো, পুরো বাসা আবার ক্লিন করতে হবে। তুমি এক্ষুনি হট শাওয়ার নিয়ে চুল শুকাবে। তখনই মীরা একটা হাসি দিয়ে বসে। হাসনাইনা এবার আরও রাগী চেহারা বানালেন। মীরার কী যেন হলো, সে তার দিকে তাকিয়ে হেসে ওঠে। এতে হাসনাইনা বিরক্ত হয়ে বলে, হাসবে না একদম, যাও দ্রুত যাও, এবার জ্বর আসলে কিন্তু তোমার খবর আছে। মীরা ভিজা অবস্থায় দোতলার রুমে প্রবেশ করে। আজকে রুমটা কেমন শূন্য শূন্য হয়ে আছে। মনে হচ্ছে কি যেন নেই, কি যেন খালি। অবশ্য এত সুন্দর রুমটার মালিক নেই, তার অনুপস্থিতি পুরো রুম জুড়ে ছড়িয়ে গেছে। রুমের বারান্দায় উইন্ডসামটা মন খারাপ করে ঝুমঝুম আওয়াজ তুলে গান বাজনা করা থামিয়ে দিয়েছে। পর্দাটা আনন্দে উড়াউড়ি করা বন্ধ করে দিয়েছে। অন্যথায় পর্দার উড়াউড়ির জন্য ওপাশের সবটা দেখা যায়। এতে কতবার বিব্রত হতে হয়েছে দুজনকে। কালকের ঘটনা, ইমান তার সাইডে দাঁড়িয়ে গেঞ্জি খুলে ফেলেছে পাল্টাবে বলে। তখনই বাতাসের জন্য দু রকমের পার্টিশন সরে যায়, পর্দার অবান্তর উড়াউড়ির জন্য, আর আজকে পর্দা এক জায়গায় স্থির। রুমে এখনও ছেলেটার গায়ের গন্ধ বেশি বেড়াচ্ছে। মীরা বুক ফুলে শ্বাস নিল। এরপর ওয়াশরুমে শাওয়ার নিতে চলে গেল। ফ্রেশ হয়ে এসে সে নিচে নেমে যায়। দোতলায় মন টিকছে না তার। এর চেয়ে আন্টিকে ডিনার তৈরিতে সাহায্য করা যায়। উনি নিশ্চয়ই পুরো বাসা ক্লিন করে ফেলেছেন। স্বল্প দিনের পরিচয়ে মীরা বুঝে গেছে ওনার পরিষ্কার পরিচ্ছন্নতার বাতিক আছে। সব কিছু সবসময় ক্লিন অ্যান্ড নিট চাই। এ ধরনের মানুষগুলোর ভারী কষ্ট। কিচেনে যেতে হাসনাইনা দেখা মিলল। উনি মীরাকে দেখে বলে, ওইবার জ্বর আসলে তো ইমান তোমাকে কফি খাইয়েছিল। এখন কফি খাবে? গরম কফি খেলে ভালো লাগবে। আন্টি, এখন কফি খেলে ঘুম হবে না। তাও ঠিক, সেদিনের মতো ভাত খেতে চেও না। আজ ইমান নেই বাসায়, তোমার জন্য এত রাতে শপে যাওয়া সম্ভব হবে না। ও তো সেদিন ঝড় বৃষ্টি মাথায় নিয়ে গিয়েছিল। এই কথাটা আন্টি আগেও একবার বলেছেন, তবু আজকে দ্বিতীয়বার শোনার পর মীরার লজ্জা লাগলো।
সে পাশ ফিরে যেতে ধরলে আন্টি তাকে ডাকলো। মীরা কিচেনের ভিতর ঢুকলে উনি স্যুপের বাটি ধরিয়ে দিয়ে বলল, স্যুপ খাও, 10টার দিকে ডিনার করবে। আর চুল শুকাওনি কেন? আসলে আমি হেয়ার ড্রায়ার নিয়ে চুল শুকাই না, আম্মু মানা করে, ফ্যানের বাতাসে শুকিয়ে যাবে। হাসনাইনা বলে ওঠে, ঠান্ডা লাগলে কি করবে? তোমাদের জেনারেশন নিয়ে আমি হতাশ। কারো কথা শুনতে চাও না, মুরব্বীদের কথাও শোনো না। মীরা বুঝলো আন্টির নিউ জেনারেশনের উপর বেজায় ক্ষোভ। নিশ্চয়ই এই ক্ষোভের উৎপত্তি তার পুত্রদের জন্য। তার গুণধর ছেলেরাই কারো কথা শোনে না, মর্জি মতো চলে, বিশেষ করে বড়জন। হলরুমে বসে সে স্যুপ খাচ্ছে, তখন ছাদ নিজের রুমে থেকে বের হয়ে ফ্রিজ খুলে চকলেট বের করলো। দুটো বিশাল বড় কিটক্যাট এনে সুপাই মীরার পাশে বসলো। কিটক্যাট একটা নিজে নিল আর একটা মীরাকে দিল। মীরা ফ্রিজ খোলার সময় লক্ষ্য, ফ্রিজের পুরো এক তাক ভর্তি চকলেট। এই বাসায় কোনো বাচ্চা নেই, কার জন্য এত চকলেট? ছাদের সঙ্গে সম্পর্ক সহজ হয়, সে সরাসরি প্রশ্ন করে, এত চকলেট কেন এনেছে? স্যার চকলেটে কামড় বসিয়ে বলে, আমি আনিনি, ভাই আজকে সকালে আনিয়েছে। শুধু চকলেট না, আইসক্রিম, পেস্ট্রি, চিপস, ডোনাট, আরও কিছু স্ন্যাক্স। ভেবেছিলাম বাসায়ও আজ ছোটোখাটো পার্টি দিচ্ছ, পরে দেখলাম ব্রাদার শহরে বাইরে যাচ্ছে, মেবি তোমার জন্য এনেছে। মীরা সবে চকলেটের প্যাকেট খুলেছে। ছাদের কথায় সে হা হয়ে যায়। এমন এনেছে চকলেট, তাও তার জন্য? বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। এমন সময় মীরার মেসেঞ্জার নোটিফিকেশন আসে। ইরা নক দিয়েছে। ইরার সঙ্গে দুদিন কথা হয়নি তার। স্ক্রিনে ইরার আইডি বেশি ওঠে, ছাদের চোখের আলো না তা। সে বলে, হুইসি? আমার ছোট বোন মেহজাবিন, ইরা নাম, ফেসবুক আইডি। ওর নাম আসলে ইরা জামান। মীরা ফোন হাতে নিয়ে এক্সকিউজ মি বলে উঠে যায়। ছাদের মাথায় আইডির নামটা পেরেক দিয়ে বাধাই করার মতো ঢুকে গেল। প্রোফাইল পিকচারে লাল রঙের জামা পরা ছবি। সে ফোন বের করে ওই আইডি সার্চ করে, সঙ্গে সঙ্গে আইডিটা বেশি ওঠে। আইডেন্টিতে দেওয়া লিভস ইন বাংলাদেশ, স্টাডিজ অ্যাট লিটল ফ্লাওয়ার হাই স্কুল, প্রোফাইল লক। তবে মিস ওয়ালে মীরার আইডি, সে মীরার সঙ্গে অ্যাড নেই। ভুলে গেছিলো অ্যাড পাঠাতে। আসলে এদেশে ফেসবুক নিয়ে এত হাইপ নেই। অবসরটা কাটাতে তারা ফেসবুক কিছু সময় স্পেন্ড করে। এর সঙ্গে মেসেঞ্জারে বেশ কিছুক্ষণ কথা বলে। কত বোঝানোর চেষ্টা করলো এক্সাম দেওয়ার জন্য, কিন্তু এর এক কথা, প্রিপারেশন ভালো না, সে এক্সাম দেবে না। মীরা হাল ছেড়ে দিল। কিছুক্ষণ টুকটাক কথা বলে সে ফোন টিপিলে রাখতে ফোনটা বিকট শব্দে বেজে উঠল। স্ক্রিনে ইমান খান লেখা বাজছে, ইনকামিং কল। কিন্তু ইমানের নাম্বার তো ভাইরাস নামে সেভ করছিল। পরবর্তীতে মন পড়লো ওটা বাংলাদেশি নাম্বার, এটা আমেরিকান সিম থেকে কল আছে। ট্রু কলার অন জন্য নাম লেখা উঠেছে। সে ধরল না, একটানা বেজে যেতে থাকলো। মীরা বিরক্ত হয়ে ফোন রিসিভ করে কড়া গলায় বলে, কী চাই? ওপাশ থেকে কোনো শব্দ বেশি আসলো না। মীরা আবারও বলে, বলুন কী চাই আপনার, কেন বিরক্ত করছেন? ফোনের ওপাশ থেকে এবার শোনা গেল, যা চাই তা দিতে পারবে না, আমি বিরক্ত করি। ওকে ফাইন, আর কোনোদিন কল দেবো না, আমার নাম্বার ব্লক লিস্টে ফেলে রাখো। সে ফোন কেটে দিল। মীরার ফোন রেখে কিছুক্ষণ সেদিকে তাকিয়ে থেকে মৃদু হাসলো। মানুষের নাকি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে প্রতিদিন একটু একটু করে ম্যাচুরিটি বাড়ে, কিন্তু ছেলেটি এই থিওরি ভুল প্রমাণিত করলো। ও দিন দিন আরও ইমেচুর হচ্ছে। কোথায় যেন পড়েছে, মানুষ প্রেমে পড়লে ইমেচুর হয়ে যায়। ইমান আবার কার প্রেমে পড়লো? ইমানের রাগে গা কাঁপছে। তাকে অ্যাটিটিউড দেখানো হচ্ছে, তাকে প্রশ্ন করা হচ্ছে কী চাই। সাহস কত মেয়ের! এখন যদি ইমান বলে দিত তোমাকে চাই, তাহলে কি ওই মেয়ে নিজেকে সঁপে দিতে পারবে? নিশ্চয়ই পারবে না। তাহলে এত দাপট দেখিয়ে কোন সাহসে বলে কি চায়? মনটাই তেতো হয়ে গেছে, তিক্ততায় ভরে উঠেছে ভিতরটা। একদম করলার মতো তিতা লাগছে। সে ওয়েটার ডাকিয়ে একদম স্ট্রং কফি অর্ডার দিল। বারবার বলে দিল তিতা যেন বেশি হয়, 20-এ 20 কয় হলে। আজ ইমান তিতায় তিতা ক্ষয় করবে। ওয়েটার কফি দিয়ে গেল। গরম কফি মুখে দিতেই তার মন চাইল ধূপ করে সবটা ফেলে দিক, কিন্তু সে কফি খেল। এত তিতা কফি সে জীবনেও খায়নি। নো সুগার, নো মিল্ক, অনলি তিতা। কফি শেষ করে সে লবিতে আসলো। সে কিছুক্ষণ কাটিয়ে রুপটপে চলে গেল। কেমন ছটফট লাগছে, হুট করে মনে পড়ল সোনালি আপু বলেছে সুপ্তি বেগমের নাকি শরীর খারাপ। সে কীভাবে যেন সুপ্তি বেগমকে কল দিল। আমেরিকা আসার পর কথা হয়নি তাদের, আজই প্রথম ফোনে কথা বলবে। খুব উদ্ভট লাগে। অবশ্য সুপ্তি বেগমের প্রতি তার কোনো রাগ নেই, বরং ওনাকে অসহায় লাগে এখন। আগে ভাবতো উনিও ওনার স্বামীর মতো, কিন্তু রিসেন্টলি এ ধারণা বদলে গেছে। দুবার কল হতে সুপ্তি বেগম ফোন রিসিভ করলেন। ইমান বলে, কেমন আছেন?
আছি বাবা, আলহামদুলিল্লাহ। তুমি কেমন আছো? মীরা কি করছে? আমি ভালো আছি। কাজের জন্য নিউ ইয়র্কে বাইরে এসেছি। আপনি অসুস্থ, এর জন্য ফোন দিলাম। হুট করে কেন সিক হলেন? দুশ্চিন্তায়? তুই মেয়ের জন্য চিন্তা হয়? তোমাকে এগুলো কে বলেছে? কাউকে বলার লাগবে কেন? আমি তো বাচ্চা না যে বুঝবো না। আপনি চিন্তা নেবেন না একদম। একদা আপনাকে মা বলে ডেকেছি। আমি মা শব্দটা মর্যাদা দিতে জানি। আমি আছি আপনার পাশে। চুপটি বেগমের গলা ধরে এলো বোধ হয়। উনি বলে ওঠে, তোমার জন্য অনেক দোয়া বাবা। তুমি কল দিয়ে খোঁজ দিয়েছো, এটাই অনেক। মীরাকে ভালো রাখো। এটা ঠিকভাবে করলে আমার আর তোমার কাছে কিছু চাওয়ার নেই। আপনি ডাক্তার দেখিয়েছেন? উনি অপ্রীতিকর গলায় বলেন, না, সামান্য অসুস্থতা, সেরে যাবে। কালকেই ডাক্তার দেখাবেন প্লিজ। মীরার জন্য একটা জব খুঁজে দিতে পারবে? ও শুধু শুধু সময় নষ্ট করুক, এটা আমি চাই না। পড়াশোনা শুরু করতে নাকি আরও মাসখানেক সময় লাগবে। এই সেশনে অ্যাডমিট হতে পারবে না। না, নেক্সট সেমিস্টারে ভর্তি হতে হবে। মাঝামাঝিতে ভর্তি হওয়া ঝামেলা। আচ্ছা বাবা, তুমি কাজ করো, রাখি। ইমান ফোন রাখার আগে বলে, আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কোনো মেসেজ চাইনি? একটু চেক করবেন, আর কোনো সমস্যা হলে আমাকে জানাবেন। এরা চুপচাপ বসে আছে নিজের বিছানায়। ফোনের ওয়াইফাই অন থাকায় কুটুস করে নোটিফিকেশনের আওয়াজ আসলো। সে ফোন হাতে নিয়ে দেখে আবরার সাদ নামের একটা আইডি থেকে রিকোয়েস্ট এসেছে। এর বদ অভ্যাস হলো কেউ রিকোয়েস্ট দিলে সেই আইডিতে গিয়ে স্পাই করা। সে ক্লিক করে প্রোফাইলে ঢুকে। ছেলে নিউ ইয়র্কে থাকে, বিদেশে এক ভার্সিটিতে পড়া, যার নাম প্রথম শুনলে সে এর আর বিশ্বাস হলো না। লুচ্চা ছেলেগুলো এসব আজগুবি দিয়ে রাখে। আসলে দেখা যাবে এই ছেলে গুলিস্তানের গাউন চলেছে। সে রিকোয়েস্টে অ্যাকসেপ্ট না করে ফোন রেখে দিল।